স্বাস্থ্যবিধির শিথিলতার কারণে আরও শক্তিশালী করোনা ভাইরাস। মোদির সফর ঘিরে আশাবাদী তিস্তা পারের মানুষ। কিরগিজস্তানের পর নেপালের বিপক্ষেও আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবারা। দেখছেন এটিএন নিউজ। 3টা নিউজ আওয়ারে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী জলি। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। VSL, Angle, Channel, HB, VSL, Bikrampur Steel Limited. এবারে বিস্তারিত। ভুটানের সঙ্গে রেল যোগাযোগের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। দুই প্রধানমন্ত্রীর বৈঠকে এই বিষয়ে একমত হয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন কথা জানিয়েছেন। সকাল 11টায় নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বৈঠকে দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বৈঠকে আলোচিত বিষয় সম্পর্কে সাংবাদিকদের জানান। তিনি বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে ভুটানের শিক্ষার্থীদের 5 বছর মেয়াদী ভিসা দিতে সম্মত হয়েছে বাংলাদেশ। আর বিদ্যুৎ খাতে বাংলাদেশকে সরাসরি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছে ভুটান। এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের বিশেষ আয়োজন 50-এ বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। 50 বছরে ক্রীড়াঙ্গনে সামগ্রিক সাফল্য তলানিতে থাকলেও ব্যক্তিগত নানা প্রাপ্তিতে উজ্জ্বল বাঙালিরা। কখনো সাকিব আল হাসান, কখনো মাশরাফি বিন মুর্তজা, কখনো বা মাবিয়া আক্তার বা রোমান্স তানারা হয়েছেন বাঙালির আনন্দ অশ্রুর কারণ। 50 বছরে কি হয়েছে ক্রীড়াঙ্গনে? বাংলাদেশের এককালে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবলে তাকালে লাল সবুজের পতাকা দেখতে পাওয়া যাবে ফিফা র্যাঙ্কিংয়ে 190 ঘরের আশেপাশে। স্মৃতি হাতড়ে বের করলে সবচেয়ে উজ্জ্বল অধ্যায় সাব গেমসের চ্যাম্পিয়নশিপ বা ইতিহাসের অংশ হওয়া স্বাধীন বাংলা ফুটবল দলের তহবিল সংগ্রহ। এই মুহূর্তে নিঃসন্দেহে জনপ্রিয়তার শীর্ষে ক্রিকেট, যার উন্মাদনা বেড়েছিল 1997-এ আকরাম খানের নেতৃত্বাধীন টিমের আইসিসি ট্রফি জয় এবং বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং তাদেরকে আন্তরিক স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। 99 সালে বিশ্বকাপে পাকিস্তানের মতো পরাক্রমশালী দলকে হারিয়ে ক্রিকেটের জনপ্রিয়তা ওঠে তুঙ্গে। ওয়ানডে স্ট্যাটাসের পর দ্রুত টেস্ট টিমের মর্যাদা পাওয়া বাংলাদেশ তরতরিয়ে এগিয়ে চলছিল। এরপর যতটা উঠেছে তার থেকেও বেশি হতাশ করেছে ক্রিকেট। গেল দশকে মাশরাফি বিন মুর্তজার অধিনায়কত্ব চোখ কেড়েছে বিশ্ববাসীর। 2015 এবং 19-এর বিশ্বকাপে টিম বাংলাদেশ ছিল আলোচনায়। তবে 2017-তে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল আর তার আগে এশিয়া কাপের ফাইনাল খেলাই এখনো সর্বোচ্চ সাফল্য। টিমকে ছাপিয়ে গেছেন একজন সাকিব আল হাসান। বিভিন্ন সময়ে 3 ফরম্যাটে বিশ্বসেরা থাকা এই অলরাউন্ডারের প্রভাব অবশ্য খুব একটা পড়েনি তার টিমমেটদের উপর। মূল দল না পারলেও যুব দল এনেছে ট্রফি। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতে আকবর বাহিনী লিখেছে সেই ইতিহাস। নারী ক্রিকেট অনেক দূর এগিয়েছে গেল 2 দশকে। 2018-তে এশিয়া কাপ টি-20 শিরোপা জিতেছে তারা।
সাকিবের পথ ধরেই র্যাঙ্কিংয়ে সেরা হওয়াটা শিখেছেন সালমা আক্তার। ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রানী হামিদ। দাবার জগতে 70-এর দশকে পরিচিত হওয়া রানী বাংলাদেশের প্রথম ফিদে আন্তর্জাতিক মহিলা মাস্টার। তিনবার ব্রিটিশ মহিলা দাবায় চ্যাম্পিয়ন। দাবায় বাংলাদেশের আরেক নক্ষত্র নিয়াজ মোর্শেদ, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম গ্র্যান্ড মাস্টার। ইনক্লুডিং আমার স্বাধীনতা দিবস পদক সেটাও চুরি হয়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের সবচেয়ে বেশি সাফল্য 1985 সালের সাফ গেমসে। সেবার লাল সবুজদের 9টি সোনার 5টি জিতেছিলেন 17 মোশাররফ হোসেন খান। গলফে সিদ্দিকুর দুবার শিরোপা জিতেছেন এশিয়ান ট্যুরের। 2 বার 10 মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন আসিফ হোসেন খান। 2019 সালে আর্চারিতে পুরুষ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ আর এশিয়ার কাপে সোনা জিতেছেন তরুণ রোমান সানা। এসব ছাপিয়ে বাঙালির মর্ম ছুঁয়েছে মাবিয়া আক্তারের 2016 কমনওয়েলথ ভারোত্তোলনে 63 কেজি শ্রেণীতে প্রথম হওয়া। সোনার মেডেল গলায় মাবিয়া যে কেঁদেছেন সোনার বাংলা গানের সঙ্গে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালী মন্দিরে আগমন উপলক্ষে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। 27 মার্চ নরেন্দ্র মোদী আসবেন সাতক্ষীরা। এরই অংশ হিসেবে মঙ্গলবার বিকেল থেকে জেলা শহরের বিভিন্ন প্রবেশমুখে র্যাবের টহল জোরদার করা হয়েছে। যশোরেশ্বরী কালী মন্দির সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তীর্থস্থান। এই মন্দিরে পূজা দিতেই সাতক্ষীরা আসবেন ভারতের প্রধানমন্ত্রী। এরই মধ্যে মন্দির সংস্কার থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি শেষ হয়ে গেছে। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বাংলাদেশ সফর ঘিরে আবারও আশায় বুক বাঁধছেন তিস্তা পাড়ের মানুষ। এদিকে বিশেষজ্ঞরাও বলছেন তিস্তা সহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিসাব পেলে বাঁচবে উত্তর জনপদের মানুষ। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের তথ্য ছবিতে দেখে নেব ডেস্ক রিপোর্ট। তিস্তা এখন ধুধু বালুচর। চরে কিছু রবি শস্য হলেও নদীতে পানি না থাকায় তাও শুকিয়ে যায়। আবার ভরা বর্ষায় ভারত থেকে ছেড়ে দেয়া অতিরিক্ত পানিতে ভেসে যায় বসতবাড়ি। বাংলাদেশ সফরে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরের জনপদের মানুষের প্রত্যাশা বন্ধুপ্রতিম রাষ্ট্রের 2 প্রধানমন্ত্রীর আলোচনায় তিস্তা চুক্তির সুরাহা হোক। মরুকরণের হাত থেকে রক্ষা পাবে দেশের উত্তরাঞ্চল। যেন আমাদের সবসময় পানি থাকে, এরকম যেন এই যে দেখেন ধুধু বালিবাড়ি হয় না, এর সবসময় পানি থাকলে আমাদের আর কি আবাদ করা সুবিধা হবে। নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের মধ্যে দিয়ে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের মানুষের যে দীর্ঘদিনের যে আশা, দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন কৃষকের অধিকার ফিরিয়ে দেওয়ার সুযোগ হিসেবে নেওয়া প্রয়োজন তাঁর সফর। 2 দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিরিখে আজকের এই সুবর্ণ জয়ন্তীতে আমরা আশা করি আমাদের তিস্তা চুক্তি দ্রুত সম্পন্ন হবে। এই তিস্তার পানি বন্টন চুক্তি যাতে করে চূড়ান্ত হয় এবং এটি যেন বলা যায় যে যুদ্ধের সময় আমাদের বন্ধু রাষ্ট্র ভারত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তিস্তার পানি বন্টন চুক্তি চূড়ান্ত করেছে। তিস্তা চুক্তি এবং নদী খনন করে স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা গেলে আরও সুখী ও সম্পদশালী হবে তিস্তা নদী পারের মানুষ। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও তিস্তা চুক্তি সই সহ 6 দফা দাবিতে নীলফামারীতে মৌন কর্মসূচি পালন করেছে তিস্তা পাড়ের মানুষ। বেলা 11টার দিকে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে ডিমলার চাপানি বাজার সহ কয়েকটি পয়েন্টে 10 মিনিট এই কর্মসূচি পালন করা হয়। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে নিজ নিজ জায়গা থেকে দাঁড়িয়ে কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ীরা। এ সময় পথচারীরাও একাত্মতা প্রকাশ করেন। এদিকে রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা, কাউনিয়া ও গঙ্গাচড়ার ইতলি বাজারেও এই কর্মসূচি পালিত হয়। এ সময় মোদীর বাংলাদেশ সফরে তিস্তা চুক্তির বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
অন্য প্রসঙ্গ, নিজেরা জনবিচ্ছিন্ন বলেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জনগণের সম্পৃক্ততা দেখতে পাচ্ছে না বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকায় পাতাল রেল নির্মাণের সম্ভাব্যতার সমীক্ষা বিষয়ে এক সেমিনারে এসব বলেন তিনি। ওই অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ওবায়দুল কাদের। সুবর্ণ জয়ন্তীর আয়োজনগুলো হচ্ছে, এগুলো আজকে মহামারী করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত সংখ্যক উপস্থিতিতে ঘটছে, কিন্তু এর ইম্প্যাক্ট পড়ছে কিন্তু সারা বাংলাদেশে। কারণ টেলিভিশনের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে লক্ষ কোটি মানুষ এই অনুষ্ঠানগুলো প্রতিদিনই উপভোগ করছেন। কাজেই এখানে জনসম্পৃক্ততা নেই, এ ধরনের অভিযোগ অবান্তর। প্রতি মুহূর্তে ক্ষমতাসীনদের দ্বারা নির্যাতিত হয়েও শক্ত হয়ে দাঁড়াতে না পারার দায় নিজেদের কাঁধেই নিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিপ্লব সংগ্রাম ছেলে খেলা নয় বলেও মন্তব্য করেছেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন ফখরুল। জানান, এখন দায়িত্ব তরুণ নেতৃত্বকেই নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আবেগ না আসবে ততক্ষণ আন্দোলনে সফলতা আসবে না বলেও মনে করেন তিনি। সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান ফখরুল। এ সময় করোনা সংক্রমণের 1 বছর পরেও দেশে আইসিইউ সংকট কেন, এই নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এই সরকার, তাদের আওয়ামী লীগের সমস্ত অঙ্গ সংগঠন দোষর তাদের দ্বারা নির্যাতিত হচ্ছি, কিন্তু আমরা ঠিক সেইভাবে এখন পর্যন্ত দাঁড়াতে পারিনি। এ ব্যর্থতা আমাদের সকলের, এ দায় আমাদের সকলের। এই জায়গায় আমাদেরকে আরো বেশি করে মনোযোগ দিতে হবে, আমাদের সংগঠনগুলোকে শক্তিশালী করতে হবে, জনগণকে সম্পৃক্ত করার জন্য কাজ করতে হবে, জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় আনতে হবে। করোনা প্রসঙ্গ, উকে ভ্যারিয়েন্ট কিংবা স্বাস্থ্যবিধির শিথিলতাতে 1 বছরের মাথায় আরও শক্তিশালী রূপে করোনা ভাইরাস। হুহু করে বাড়ছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুও। অথচ মাস 2 আগেও হাসপাতালগুলোর চিত্র ছিল ভিন্ন। এখন হাসপাতালে সিট পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। বিস্তারিত জানবো আমরা মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট থেকে। কুয়েতমন্ত্রী কুর্মিটোলা, মুক্তা কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সব হাসপাতালেই করোনা ইউনিটে রোগীর চাপ বাড়ছে। মার্চের প্রথম সপ্তাহের তুলনায় এখন রোগী বেড়েছে 2 থেকে 3 গুণ। পাল্লা দিয়ে বাড়ছে করোনা পরীক্ষার হারও। জানুয়ারি ফেব্রুয়ারিতে সংক্রমণের হার যেখানে 3% নিচে নেমে এসেছিল, মঙ্গলবার তা প্রায় 14% পৌঁছে গেছে। সত্যিকার অর্থে বর্তমানে কোভিড পরিস্থিতি আমার মনে হচ্ছে যে আশঙ্কাজনক পর্যায়ে চলে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত একটা শুধু বেডের জন্য টেলিফোন পাচ্ছি, আর বিভিন্ন হসপিটালে স্যাচুরেটেড, ওভার স্যাচুরেটেড। আমরা জেনেছি যে অনেক হাসপাতালে যারা টেলিফোন করেন তারা আমাদের বলেন যে তারা অন্যান্য হাসপাতালেও খোঁজ নিয়েছেন, তারা বেড শয্যা খালি পাচ্ছেন না। আক্রান্ত এবং মৃত্যুর হার ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় চিকিৎসকরা ধারণা করছেন এটা মহামারীর দ্বিতীয় ঢেউ। বাড়ছে উদ্বেগ। এবার বয়স্কদের সঙ্গে কম বয়সে আক্রান্তের হারও কম নয়। হাসপাতালে বেশিরভাগেরই অক্সিজেন সাপোর্ট প্রয়োজন হচ্ছে। কোথাও কোথাও এখনই শুরু হয়েছে আইসিইউ সংকট। ফেব্রুয়ারির শেষের দিকে আমাদের এখানে আপনার আইসিইউ বেড প্রায় 3-4টা খালি থাকতো, কিন্তু গত 1 সপ্তাহ পর্যন্ত আমাদের এখানে আইসিইউ বেড খালি তো নাই, এবং আরও রিকোয়েস্ট যেগুলো আসতেছে সেগুলোকে আমাদেরকে ডিনাই করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন ভাইরাসের আচরণ পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত, তাই কোনো একটি নির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। এক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার অন্য কোনো বিকল্প নেই। অনেক মানুষ সমাবেশ হচ্ছে কক্সবাজার বিচে, দেখেন এই যে তারপরে কোনো যে ইয়ে হয় না, ধর্মীয় মিটিং হয়, ওতে অনেক মানুষ জমা হয়। এইগুলো যদি আমরা একটু কন্ট্রোল করতে পারতাম এবং মাস্ক পরাটা যদি মানে অভ্যাস করতে পারতাম, তাহলে আরো অনেক কমতো। প্রথম ডোজ টিকা নেওয়ার পর 6 থেকে 8 সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য ভারতে সিদ্ধান্ত হয়েছে। 2টি ডোজের মধ্যে তফাৎ 8 সপ্তাহের বেশি যাতে না রাখা হয় সেই নির্দেশনাও আছে। তবে বাংলাদেশে একই টিকার দ্বিতীয় ডোজের ক্ষেত্রে পার হয়ে যাবে 2 মাসেরও বেশি। 4 থেকে 12 সপ্তাহে দেওয়া যায়, আমরা একটা মিডল পয়েন্টে গিয়েছি।
যেহেতু আমরা টিকা উৎপাদন করি না, আমাদের যদি টিকার একটা শিপমেন্টও দেরিতে আসে, সেখানে যেন আমাদের হাতে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণ সময় থাকে। আমরা এখন ৮ সপ্তাহেতে স্ট্রিক্ট আছি। দেখা যাক আরও যদি সায়েন্টিফিক বিজ্ঞান ভিত্তিক কোনো তথ্য উপাত্ত আসে, সেটা যদি প্রয়োজন হয় আমরা সেটা চেঞ্জ করতে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা। খেলার খবরে জানাতে চাই ফুটবল নিয়ে। কিরগিজস্তান দলের বিপক্ষে ম্যাচ খেলার সময় ডান পায়ের মাসেলে আঘাত পান বাংলাদেশ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। পরবর্তী ম্যাচে খেলা নিয়ে দেখা দিয়েছে সংশয়। নেপাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জেনিয়া চিশি। দর্শকরা জানে যে প্রথম ম্যাচে জয় দিয়ে এই ট্রাই নেশন কাপ শুরু করেছে বাংলাদেশ, সে কারণেই দারুণ আত্মবিশ্বাসী এবং ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশের ফুটবলাররা। এবার তাদের লক্ষ্য পরের ম্যাচে নেপালের বিপক্ষে আরও ভালো পারফর্ম করে ফাইনালটা খেলা। কিন্তু কাজটা অতটা সহজ হবে না বাংলাদেশের জন্য, কেননা কিরগিজস্তানের বিপক্ষে অনূর্ধ্ব 23 অলিম্পিক দলের সাথে খেলেছিল তারা। এবার তাদের খেলতে হবে নেপালের জাতীয় দলের সঙ্গে। আমরা যদি পরিসংখ্যানের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখব যে নেপালের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটা অতটা সমৃদ্ধ না। তারপরেও এই করোনাকালীন সময়েই বাংলাদেশে গিয়ে নেপাল কিন্তু 2 ম্যাচ সিরিজ হেরেছে এবং বাংলাদেশ ওই টুর্নামেন্টটি জিতেছিল। সে কারণে ওই আত্মবিশ্বাস এবং কিরগিজস্তানের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাসটা এই ম্যাচে দারুণভাবে কাজ করবে বাংলাদেশের জন্য। আর যদি একটু টিমের কথা বলি, আমরা কিন্তু টিম হোটেলে প্রবেশের অনুমতি পাচ্ছি না, যেহেতু করোনা চলছে, করোনাকালীন সময়, সেই কারণে করোনার জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তাই গণমাধ্যম কর্মীদের টিম হোটেলে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে বাংলাদেশ শিবিরে একটা দুশ্চিন্তার কারণ হচ্ছে বিশ্বনাথ ঘোষ ইনজুরি হয়েছিলেন কিরগিজস্তানের বিপক্ষে খেলতে গিয়ে এবং তার ডান পায়ে হাঁটুর উপরে মাসেলে ইনজুরি হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি তাকে এমআরআই করানো হবে এবং সেই রিপোর্ট পাওয়ার পরেই তাকে নিয়ে একটা সিদ্ধান্ত আসবে। তো মোটামুটি এই ছিল আমার কাছে নেপালের কাঠমান্ডু থেকে টিমের সর্বশেষ খবর। দর্শক, আমরা আছি 3টা নিউজ আওয়ারে, নিচ্ছি বাজিস্টির বিরতি, ফিরে এসে আরও থাকছে। বেগমগঞ্জে নারী নির্যাতন মামলায় 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। বাংলাদেশ ভুটান রেল যোগাযোগের সম্ভাবনা, দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠক। মোদির সফর ঘিরে আশাবাদী তিস্তাপাড়ের মানুষরা। স্বাস্থ্যবিধি শিথিলতার কারণে আরও শক্তিশালী করোনা ভাইরাস। কিরগিজস্তানের পর নেপালের বিপক্ষেও আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবারা। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আবারও আমন্ত্রণ জানাচ্ছি 3টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের মামলায় 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দুপুরে শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক জয়নাল আবেদিন এই আদেশ দেন। তবে অভিযোগপত্রের আরেক আসামি ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় 10 আসামি আদালতে উপস্থিত ছিল। পলাতক রয়েছে 4 জন। গত বছরের ডিসেম্বরে 14 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পিবিআই। 2020 সালের 4 অক্টোবর নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এতে তৎপর হয় আইনশৃঙ্খলা বাহিনী। নির্যাতিতা ওই নারী বাদী হয়ে মামলা করেন।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির অনিয়ম ঠেকাতে নাটোরে চালু হলো ডিজিটাল পদ্ধতিতে চাল বিতরণ কার্যক্রম। সকালে নাটোরের জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ দীঘাপতিয়া এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি জানান, বিভিন্ন সময় দরিদ্র ও অতি দরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এছাড়া একজনের চাল অন্যজন তুলে নেয়ার ঘটনাও ঘটে। তবে ডিজিটাল পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে সঠিক উপকারভোগী চিহ্নিত করার পাশাপাশি সকল অনিয়ম রোধ করা সম্ভব হবে। নাটোরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৭৬,৭০০ জন উপকারী ভোগী রয়েছেন। আর প্রত্যেক ব্যক্তি ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন। এবার ম্যাক্স ব্যাগের সৌজন্যে বইমেলা প্রতিদিন। অমর একুশে গ্রন্থমেলায় দর্শনার্থীদের সমাগম হলেও বেচা বিক্রিতে চলছে মন্দা। মেলায় প্রবেশে স্বাস্থ্যবিধির কড়াকড়ি থাকলেও মাঠের ভিতরে তদারকি কেউ নেই। বিস্তারিত জানাচ্ছেন মফিদুল টুকু। চৈত্রের গরমে শুষ্ক প্রকৃতি, শুষ্ক অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ। অধিকাংশ প্রকাশনা সংস্থার কর্মীদের সময় কাটছে বইয়ে জমা ধুলা পরিষ্কার করেই। পাঠকদের অনেকেই এবার ঝুঁকেছেন গবেষণাধর্মী এবং ইতিহাসের বইয়ের প্রতি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবার যেন পাঠক মনে আগ্রহ জাগিয়েছে দেশকে আরেকটু গভীরভাবে জানবার। বাঙালি হিসাবে আমাদের হিস্ট্রিটা খুব ভালো করে জানা উচিত। তো আমরা এই জেনারেশনটা আমরা রিয়েল হিস্ট্রিটা তো দেখি নাই, আমাদের বই পড়েই জানতে হবে। শুধুমাত্র দেশের স্বাধীনতা সম্পর্কে, দেশের স্বাধীনতার প্রতি যে আগ্রহ, এই আগ্রহ থেকেই মূলত জানার জন্যই ইতিহাস টাইপের বইগুলো আমার ভালো লাগে। মহামারীর কারণে মেলার পরিসর বড়, তাই বিকেলের পর দর্শনার্থী বাড়লেও স্টলগুলোতে চাপ কম। যারা দল বেঁধে ঘুরতে আসছেন তাদের সময় কাটছে আড্ডাবাজি করেই। করোনাকালীন সময়ের কারণে অনেকেই বাসা থেকে বের হয় না এবং মেলার ভিড়ভাড়টার জন্য আসতে চায় না। তারপরও তুলনামূলকভাবে তো প্রতি বছর থেকে বেচা কিনে কমই হচ্ছে, কিন্তু তারপরও হচ্ছে। প্রতি বছর মেলায় প্রকাশ হয় নতুন নতুন বই, এবারে সেই সংখ্যাটা তুলনামূলক অনেক কম। তার প্রভাবেই বইয়ের কাটতিতেও মন্দা, যদিও ফুডকোর্টগুলো বেশ সরগরম। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। জানাবো পুঁজিবাজারের খবর। দর পতনের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এর লেনদেন। ডিএসই এর সাধারণ সূচক 83 পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩৩০ পয়েন্টে। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৫৮০ কোটি টাকা শেয়ার, যা আগের দিনের চাইতে ৫১ কোটি টাকা কম। আর দাম কমেছে ২৩৪টি, বেড়েছে মাত্র ২৩টি। আর অপরিবর্তিত রয়েছে ৯৬টি কোম্পানির শেয়ারের দাম। দর বাড়ার শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিজিং, আজিজ পাইপস, আইসিজি ফার্স্ট, অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড, পূবালী ব্যাংক এবং নাভানা সিএজি। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসই এর সাধারণ সূচক ১৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯,৩০৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৭৭ কোটি টাকার শেয়ার, দাম বেড়েছে ২২৩টির, কমেছে ১৪৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের দাম। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। জিরাতি চাষি, বিস্তীর্ণ হাওর, নির্জন রাত, ভয় আর নানা প্রতিকূলতাকে সঙ্গী করে হাওরে কাটে তাদের টানা ৬টি মাস। ধানের জোরেই ঘোরে জিরাতিদের জীবনে চাকা, তাই বেছে নেয়া এমন কষ্টকর জীবন। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ইটনাউ উপজেলার এই বিস্তীর্ণ হাওর, যতদূর ধানের সমারোহ। জিরাতিরা ব্যস্ত এই ফসল ফলানোর কাজে, তবে সাধারণ কৃষকদের মতো নয় তাদের জীবন। এরা মনে গরু বাছুর চাইল ডাইল লই আয় সবকিছু লই আয়
ওই কার্তিক মাসে নামছে, আবার মনে করেন এই জ্যৈষ্ঠী মাসে পানি আইলে ওই আর ধান চাউল লইয়া আবার এই চলে যায় বলো একবারে ওইটারে কয় জিরা। কিশোরগঞ্জ সদর, করিমগঞ্জ, তারাইল ও কটিয়াদি সহ বিভিন্ন এলাকার চাষিরা হাওরে অন্যের জমি পতন নিয়ে করেন বড় আবাদ। জিরাতি নামে পরিচিত তারা। বিস্তীর্ণ হাওরে অস্থায়ী কুড়ে ঘর তুলে তাদের বসবাস। জিরাতের মাঝে আইছি, অনেক জিরাত করে আমরা আরেকবার কার্তিক মাসও আইছি, আরেকবার জ্যৈষ্ঠী মাসও যায়, বৈশাখ লইয়া পরে যায় আমার বাড়ি। আমি ক্লাস 6-এ পড়ি, এখন তো করোনা স্কুল পদ্ম, সেই জন্য আব্বা গৃহস্থী করতে হয় না, কৃষিকাজ করতে হয়, যতক্ষণ পরে বাহার জিরাত করে তোর পরে আমুর সাথে তা। ঘরের মাচায় বসবাস, নিচে গরু বাছুর, অস্বাস্থ্যকর পরিবেশ, নেই টয়লেট, স্যানিটেশন, এমনকি বিশুদ্ধ পানির ব্যবস্থা। রয়েছে চোর ডাকাতের উপদ্রব। তার উপর কয়েক বছর ধরে যোগ হয়েছে বজ্রপাতের ভয়। ফিশিং যতক্ষণ তাই অতক্ষণ খায়, আর নাহলে তো পানির লেগে খুব কষ্ট করতেছে। লেফটিন কিস্তাই নাই, আওরতাই শুধু খালি 6 মাস তাই গেলে জানে লেগে সুদ ডাহাই এটা গরু বাছুর লই এটা হন জানা নেই গায়ে লাই হাই জাকার করে আর লাখ লাখ মন জানো এটা রাস্তার লেগে নিতারি না। আমরা বড় সমস্যা হইলো এটা বৃষ্টি হইলে আমরা বসে বসে তখন কাজ করতে পারি না, আমরা ধরায় কাজ করবো না, কারণ তার এক মলে পরিমাণ কমে যায় ঠিক নাই কোনো। হাওরের বোরো ধান চাষে জিরাতিদের অবদান বিশাল, তবে যতটা সুযোগ সুবিধা তাদের পাওয়া দরকার তার কিছুই পাচ্ছে না তারা। আমাদের সরকারের পক্ষ থেকে যদি তাদের এই নাগরিক সুবিধাগুলি যদি নিশ্চিত করা হয়, তাহলে আমার বিশ্বাস আগামীতে তারা হাওর অঞ্চলে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বোরো মৌসুমে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলির হাওরে প্রতি বছর অন্তত 15,000 জিরাতি চাষি আসেন। 6 মাসের কষ্টকর সময় কাটিয়ে ধান কাটা শেষে ফসল নিয়ে হাসি মুখে বাড়ি ফেরেন তারা। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। যথারীতি আবারও সময় হলো 22 বিরতিতে পাশে ফিরে এসে আরো দেখাচ্ছে। পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় ভারত, বললেন নরেন্দ্র মোদী। স্বাধীনতা কাপ হকির ফাইনালে আজ মুখোমুখি বিকেএসপি ও নড়াইল। চুল পড়ার সমস্যায় দরকার প্রাকৃতিক সমাধান, তাই এসে গেছে বিরতি থেকে আবারও ফিরে এলাম 3টা নিউজ আওয়ারে। আর ফিরে এসে এবারে জানাবো দেশের বাইরের খবর। পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় ভারত। পাকিস্তান দিবস উপলক্ষে মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে লেখা এক চিঠিতে এই কথা লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন, পাকিস্তানের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক চায় ভারত, তবে তার জন্য দরকার পরিবেশের উন্নয়ন, সন্ত্রাসবাদ ও আগ্রাসনের অবসান। পাকিস্তান দিবস উপলক্ষে ইমরান খানকে অভিনন্দন জানান তিনি। এক টুইটার পোস্টে মোদির এই চিঠিকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের সিনিয়র মন্ত্রী আসাদ ওমর। এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে সদিচ্ছা প্রকাশ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। কাশ্মীর সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এবারে এলএসিয়া মাঠ ওয়ানডে সিরিজ, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খবর। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডানেডিনে প্রথম ওয়ানডেতে 8 উইকেটে পরাজিত হয় টাইগাররা। দ্বিতীয় ওয়ানডেতে কিছুটা প্রতিরোধ গড়লেও পরাজয় এড়াতে পারে। 10 বল বাকি থাকতে 5 উইকেটে ম্যাচ জিতে নিউজিল্যান্ড। তবে কিউই বোলিং আক্রমণের বিপক্ষে 6 উইকেটে 271 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছিল তামিমের দল। সেই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয় সফরকারীদের। এখন হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের।
26 মার্চ ওয়েলিংটনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে, এরপর 3 ম্যাচের টি-20 সিরিজে মুখোমুখি হবে দুই দল। 28 মার্চ প্রথম ম্যাচ। জানাবো খেলার আরও খবর। হকি নিয়ে জানাতে চাই যে ওয়ালটন মহিলা ডেভেলপমেন্ট স্বাধীনতা কাপ হকির ফাইনালে আজ মুখোমুখি হবে বিকেএসপি ও নড়াইল জেলা দল। ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথমবার খেলতে এসে ফাইনাল নিশ্চিত করেছে বিকেএসপি ও খেলোয়াড় তৈরির আতুরঘর নড়াইল জেলা। প্রথমবারই শিরোপায় চোখ বিকেএসপি। নড়াইলের চেয়ে তুলনামূলক আরে যে বাসাটা থাকতাম না এই জায়গায় মনে করেন যে কতগুলা বিড়াল আছে ছোট ছোট, মানে কুকুর আছে বাইরে। কুকুর হইলো রাস্তায় থাকে, কুকুর ওই যে ইয়াসার চলাচলের রাস্তায় হইলো কুকুর, আর বিড়াল তো বাসার মধ্যেই ঘুরঘার পারে একটু পর। এখন বাসাটা আল্লাহর রহমতে চেঞ্জও করতেছি, 2 তারিখে ছেড়ে দেবো। এর আগে ছেলেটার ইয়ার খামসারা খাইয়া দেবে, একটু রক্ত বেড়েছিল হালকা। আর ছোট বাচ্চা ভ্যাকসিন দেওয়া ফেলাই ভালো। এখন ভ্যাকসিন তো হয় 8টা। এর সাথে শেষ করব 3টা নিউজ, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি। আজকে 2টা দেওয়া হয়েছে একদিন। বাংলাদেশ ভুটান রেল যোগাযোগের সম্ভাবনা, দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠক। মোদি সফর ঘিরে আশাবাদী মানে নতুন আইডি দিয়া নতুন যে ইয়া হয়েছে স্মার্ট কার্ডটা দিতে 22 তারিখের আগেই। স্বাস্থ্যবিধি পরে মনে করলাম, পরে আবার 23 তারিখে মনে হয়েছে যে হ্যাঁ আমি তো ইয়ারা পুরানটা দিতে পারতাম, পরে আবার 23 তারিখে পুরানটা দিয়ে দিছি। কিরগিজস্তানের পর নেপালের বিপক্ষেও আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিন্তু ঢুকছে আবার মানে ফর্ম আইছে। বেগমগঞ্জে নারী নির্যাতন মামলায় 13 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন। পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায় ভারত, বললেন নরেন্দ্র মোদী। এবং স্বাধীনতা কাপ হকির ফাইনালে আজ মুখোমুখি বিকেএসপি ও নড়াইল। দর্শক, এই ছিল 3টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন START স্পেস N এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ।